আসসালামু আলাইকুম। বাংলাদেশে ২০২৪ সনে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল কিংবা যে ছাত্রদের আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন সংগঠিত হওয়ার পর আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতাধর ছিল তাদের পতন হয়েছে এবং ক্ষমতার পতন হওয়ার পর কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে তারা কোনোভাবে কিন্তু তাদের যে পূর্বের আধিপত্য ছিল, সেই আধিপত্য নিয়ে কিন্তু ফিরে আসতে পারেনি। যদিও তারা বিভিন্নভাবে চেষ্টা করে গিয়েছে, কিন্তু তাদের চেষ্টাসমূহ সম্পূর্ণভাবে সফল হতে পারেনি। এবং তাদের এই চেষ্টাসমূহ সফল না হওয়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে জটিলতা রয়েছে, সেই অভ্যন্তরীণ জটিলতা কিন্তু এখনো বাংলাদেশ আওয়ামী লীগ কাটিয়ে উঠতে পারেনি। এবং অভ্যন্তরীণ জটিলতার মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি সেটি হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু প্রায়ই আত্মগোপনে রয়েছেন এবং আত্মগোপনে দেশের ভিতরে নয় বরঞ্চ তারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এবং সেখান থেকে তারা কোনোভাবেই কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে সাহস বা মনোবল যোগানোর প্রয়োজন সেটি তারা যোগানোর চেষ্টা করেও তারা পারছেন না। কারণ সরাসরি মাঠে থেকে নেতাকর্মীদের যে সাহস যোগানো যায়, সেটি কিন্তু কোনোভাবে অনলাইনে বা ভার্চুয়ালি মিটিং করে করানো সম্ভব হয় না। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মাঠে ঝটিকা মিছিল দিচ্ছে কিংবা মাঠে কোনো ধরনের কর্মসূচি পালন করার চেষ্টা করছে, তখনই কিন্তু তাদের অন্তর্বর্তীকালীন সরকার বলুন কিংবা এই যে প্রশাসন ব্যবস্থা রয়েছে বর্তমানে, সেই প্রশাসন ব্যবস্থার মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে যারা এই ছাত্র আন্দোলন করেছিল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তারাও কিন্তু কেউ কোনোভাবে চাচ্ছে না যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে কোনোভাবে রাজনীতিতে অংশগ্রহণ করুক অথবা আসন্ন যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। যার ফলশ্রুতিতে তাদেরও কিন্তু এক ধরনের প্রেশার রয়েছে প্রশাসনের উপর কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর। কারণ তারা মূলত এই যে শেখ হাসিনার পতন কিংবা এই যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ১ম যখন গঠিত হয়, তখন আমরা দেখেছি দেশে নানা ধরনের মব কালচার সৃষ্টি হয়েছিল। এখনো যে দেশে মব কালচার চলছে না তাও কিন্তু নয়। বরঞ্চ এখন কিছুটা হলেও কম হয়েছে। এবং আওয়ামী লীগের যে সকল স্থাপনাসমূহ ধ্বংস করা হয়েছে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের বসতবাড়ি ভাঙচুর এবং ধানমন্ডি ৩২ এর ভাঙচুর এই সবকিছুই কিন্তু তখন একটি প্যাটার্নে হয়েছিল এবং সেটিকে বলা হচ্ছিল যে ছাত্র জনতার একীভূত আন্দোলন। সুতরাং সেই সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মাঠে ফেরার জন্য যে সাহস দরকার, সেই সাহস তাদের মধ্যে থাকলেও প্রকৃতপক্ষে তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্ব থেকে যে সাহস দরকার, সেই সাহস কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছে না। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু মাঠে নামতে সক্ষম হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে না নামলেও তাদের যে জনপ্রিয়তা বা তাদের যে জনমত ছিল সেটি যে একদমই শূন্যের কোঠায় নেমে গিয়েছে তা কিন্তু নয়। বরঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মে যে সকল জনমত জরিপসমূহ হচ্ছে কিংবা জনগণের দোরগোড়ায় যখন আওয়ামী লীগ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন, আপনার পছন্দের রাজনৈতিক দল কোনটি? এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন অনেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবেন কিংবা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, এ ধরনের প্রত্যয় কিন্তু ব্যক্ত করছেন। এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগ। এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর পরবর্তীতে যদি আমি ধরি তাহলে জামাতে ইসলামকে ধরতে হবে। তবে জাতীয় পার্টিকে কিন্তু এর পূর্বে রাখতে হবে। যদিও জাতীয় পার্টি বা জাপা অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের যে রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দল এখন এতটা রাজনীতির মাঠে তৎপর নয় কিংবা সক্রিয় নয়, যার ফলশ্রুতিতে তাদের জনমত বা জনপ্রিয়তা নিয়ে খুব একটি কথাবার্তা শোনা যায় না। তবে তাদের যে রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে বা তাদের যে জনসমর্থনের বলয় রয়েছে, সেই বলয়টি কিন্তু কোনোভাবে কম নয়। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখন এক প্রকার মাঠ রাজনীতি থেকে অনেকটাই কি আমি বলব পুরোপুরি বিতাড়িত অবস্থায় রয়েছে। তারা মাঠে ফেরার চেষ্টা করছে। কিন্তু
তাদের বিভিন্ন অজ্ঞতার কারণে তারা এখনো মাঠ রাজনীতিতে ফিরে আসতে পারছে না। তারা সুসংগঠিত হয়ে হয়তোবা মাঠ রাজনীতিতে ফিরে আসবে। তবে সেই হিসেবে আমি যদি ধরি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে যে অবস্থানে রয়েছে সেই অবস্থায় কিন্তু বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং পরিগণিত হচ্ছে। এবং অনেকেই মনে করছেন যে আসন্ন নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ক্ষমতায় যাবে। যদিও পরিসংখ্যান এর সম্পূর্ণ উল্টো বলছে। অপরদিকে জামাত বা জামাতে ইসলাম তাদের যে রাজনৈতিক প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেই রাজনৈতিক প্যাটার্ন অনুযায়ী কিন্তু তারা ৩০০ আসনে প্রার্থিতা আ নিয়ে কাজ করছে এবং আসন্ন নির্বাচনে তারা বলেছে যে তারা এককভাবে নির্বাচন করবে। যদিও বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে। কখনো বলে সমানুপাতিক নির্বাচন হবে, কখনো আবার বলে যে ৩০০ আসনে ৩০০ প্রার্থী দিয়ে তারা এককভাবে নির্বাচন করবে। আবার কিছুদিন পূর্বে শোনা গেল যে জামাতে ইসলাম সম্ভবত এনসিপি অর্থাৎ যারা নতুন ছাত্রদের দল হয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বা একজোট হয়ে নির্বাচন করবে। এছাড়াও বাংলাদেশে আরো অনেক ছোট, ছোট রাজনৈতিক দল রয়েছে। তারাও কিন্তু আসন্ন নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে। যদি বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে হবে। আওয়ামী লীগের ইতিহাস নিয়ে কথা বলতে হবে। জামাতে ইসলামকে নিয়ে কথা বলতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কথা বলতে হবে। তবে বিএনপির এই যে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় চলে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু বর্তমানে জনগণের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এর পেছনে কারণগুলো খুবই স্বাভাবিক এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমরা যখন গণমাধ্যম বা পত্র-পত্রিকা খুলি তখন কিন্তু অনায়াসেই লক্ষ্য করি। এবং মূল যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে বিগত ১৫ বছর বিএনপির এক ধরনের অবস্থা ছিল। তাদের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক শক্তি বা রাজনীতি করার যে প্রবণতা সেটি ছিল একরকম। অর্থাৎ বলা যায় যে তারা জনগণ কেন্দ্রিক বা দেশকেন্দ্রিক একটি রাজনীতি করা শুরু করেছিল। এবং বাংলাদেশে যে গণতন্ত্র হরণ করা হচ্ছিল বা আওয়ামী লীগে যেভাবে জনগণের ভোটের অধিকার হরণ করছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা সবথেকে বেশি কথা বলছিল। যার ফলশ্রুতিতে কিন্তু জনগণ অনেকটাই বিএনপি যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করেছিল এবং তারা প্রত্যয় ব্যক্ত করেছিল যে একটি সুষ্ঠু নির্বাচন দেশে অনুষ্ঠিত হলে বিএনপিকে তারা জয়যুক্ত করবে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট তকমা নিয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে পতিত হয়ে গেল, তারপর থেকে কিন্তু বিএনপির যে রাজনৈতিক পূর্বের প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন গুলো কিন্তু পরিবর্তিত হতে শুরু করলো। ধীরে, ধীরে তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের যে চিরচায়িত একটি রাজনৈতিক প্রথা রয়েছে যে খাবো, ধরবো, পাবো, দুর্নীতি করবো, মারবো, লুটপাট করবো ইত্যাদি বিষয়বস্তু কিন্তু তারা করা শুরু করলো। এবং সম্প্রতি আমি লক্ষ্য করলাম যে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিছু, কিছু বক্তব্য দিচ্ছেন যেই বক্তব্যগুলো তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা কিন্তু কোনোভাবে হজম করতে পারছেন না। এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং বক্তব্যও দিয়েছেন যে বিএনপির তৃণমূল পর্যায়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা তৃণমূল পর্যায়ে যে নিয়ন্ত্রণ করা হয় কেন্দ্রীয় পর্যায় থেকে, কেন্দ্রীয় পর্যায়ের সেই নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে কোনোভাবেই তৃণমূল পর্যায়কে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যার ফলশ্রুতিতে বিএনপির উপর নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য যে সকল নাশকতামূলক কর্মকাণ্ড সেগুলোর অভিযোগ কিন্তু বিএনপির উপর দিন, দিন বেড়েই চলেছে। যার ফলশ্রুতিতে কিন্তু দেশের যে জনগণ পূর্বে বিএনপির প্রতি যে সিম্পিথি ছিল, বিএনপির প্রতি যে ভালোবাসা ছিল যে তাদের ক্ষমতায় বসাবে সেটি কিন্তু ফুরাতে শুরু করেছে এবং জনগণ বিএনপির এসব কর্মকাণ্ডের কারণে কিন্তু অনেকেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে তারা কিন্তু বিএনপিকে পুনরায় যে ক্ষমতায় দেখবেন এই বিষয়টি কিন্তু অনেকেই নাকচ করছেন। সম্প্রতি আমি একটি ভিডিও লক্ষ্য করলাম এবং সেই ভিডিওতে দেখলাম বা শুনলাম যে উনি বিএনপিকে সমর্থন করতেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু ৫ই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে কর্মকাণ্ড শুরু করছে, সেই সকল কর্মকাণ্ডের ফলশ্রুতিতে কিন্তু উনি বিএনপিকে ভোট দেবেন না। তখন উনি বা উনাকে যে প্রশ্ন করা হলো, "তাহলে আপনি কাকে নির্বাচিত করবেন? আপনার পছন্দের দলকে যখন আপনি ভোট দেবেন না, তাহলে কাকে আপনি ভোট দেবেন?" তখন তিনি অনায়াসে বললেন হ্যাঁ, যে বর্তমান এই পরিস্থিতি থেকে আমরা পূর্বের অবস্থায় ভালো ছিলাম। অর্থাৎ আওয়ামী লীগ শাসনামলে উনি ভালো ছিলেন। সুতরাং উনি আওয়ামী লীগকেই ভোট দিয়ে দিবেন।
এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের বিএনপির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। আবার অন্যদিকে জামাতের যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তু কিন্তু অনেকটাই জামাতের কপালে শনির দশা হিসাবে দেখা দিয়েছে। ৫ই আগস্টের পর থেকে কিন্তু জামাত যেভাবে ১ম এ রাজনীতি করত, সেই রাজনীতি থেকে বের হয়ে গতানুগতিক বাংলাদেশের যে একটি রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে খুব ঢালাওভাবে আত্মপ্রকাশ করেছে এবং ১ম দিকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে কিন্তু নানা ধরনের সভা-সমাবেশ করেছে অনেকটাই শান্তিপূর্ণভাবে। তবে এর পরবর্তীতে কিন্তু তারা বিএনপির সাথে এক ধরনের সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। সেটা হোক রাজনৈতিকভাবে, সেটা হোক আধিপত্যভাবে এবং জামাতের বেশ কিছু নেতা-কর্মীদেরও নানাভাবে কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অস্ত্র এবং অন্যান্য বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড বিষয়ক। সেই হিসাবে জনগণ এদিক থেকেও কিন্তু জামাতে ইসলামকে কিছুটা অবজ্ঞা করা শুরু করেছেন। আবার আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে তরুণ প্রজন্ম যারা রয়েছে, তরুণ প্রজন্ম প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে সৃষ্টির ইতিহাস রয়েছে, সেই সৃষ্টির ইতিহাসকে কিন্তু অনেকটাই ধারণ করছেন। এবং আমরা দেখেছি যে জামাতে ইসলাম বা জামাতে ইসলামের যারা মুখ্য সংগঠক রয়েছেন, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জামাতে ইসলামের যে সম্পর্কটি রয়েছে অর্থাৎ বিপরীত একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি কিন্তু তারা সবার সামনে প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে তখন রাজনৈতিক কারণে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করেছেন। আর এই মুক্তিযুদ্ধ বিষয়টা কিন্তু সবার প্রতি একটি আবেগঘন অবস্থায় কাজ করে। এবং দেশের এই যে তরুণ প্রজন্ম রয়েছেন, তারা আমি মনে করি যে তাদের ভিতরে এই যে বাংলাদেশ সৃষ্টি এবং মুক্তিযুদ্ধ এই বিষয়টি কিন্তু অনেকটাই আবেগপ্রবণ জায়গা দখল করে থাকে। সেই হিসাবে বর্তমান সময়ে যেভাবে এই বিষয়বস্তুগুলো প্রচার হচ্ছে, সেই প্রচারণার কারণে কিন্তু জামাত তাদের জনমত অনেকটাই হারিয়ে ফেলছে। আবার তাদের যে রাজনৈতিক অবস্থা রয়েছে এবং আন্তর্জাতিক মহলে আমরা বর্তমানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি জামাতকে কেন্দ্র করে অর্থাৎ ইসলাম বিদ্বেষী যে এক ধরনের মনোভাব আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে এবং সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন দেয়া হলো এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে যে প্রতিবেদন দেওয়া হলো বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদ চর্চা নিয়ে, সেইসব প্রতিবেদনে কিন্তু জামাতে ইসলামের নাম সবার উপরের সারিতে উঠে এসেছে। অর্থাৎ তাদের দাবি যে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশে মৌলবাদের চর্চা করছে, বাংলাদেশের জঙ্গি উত্থানের একটি চেষ্টা করছে। সেই হিসাবে এই সকল বেশ কিছু বাধা বিপত্তির কারণেও কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশে অদূর ভবিষ্যতে আসন্ন নির্বাচনে যে প্রচুর পরিমাণে ভোটাধিকার প্রাপ্ত হয়ে ক্ষমতায় চলে আসবে, সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যদিও তাদের ধর্মীয় যে অনুভূতি রয়েছে, ধর্ম এবং রাজনীতিকে একীভূত করে যে একটি প্ল্যাটফর্ম তারা নিয়ে কাজ করে, সেটিকে কাজ করে হয়তোবা তারা অনেক ভোটাধিকার লাভ করতে পারবে। কিন্তু আন্তর্জাতিক এই সকল চাপ সহ্য করে কিন্তু তারা বাংলাদেশের ক্ষমতা কোনোভাবেই পরিচালনা করতে পারবে না। এছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেগুলো এখন পর্যন্ত তাদের যে ভিত্তি রয়েছে নির্বাচন করার জন্য, সেই ভিত্তি কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই হিসাবে আমি সেই সকল দলের সারিতে কিন্তু এনসিপি অর্থাৎ ছাত্রদের যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলকেও ফেলে দিচ্ছি। এবং এখানে ফেলে দেওয়ার পেছনে অন্যতম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সকল তরুণ প্রজন্মই যে এনসিপির পক্ষে তাদের ভোট দিবে এটি কিন্তু নয়। আবার এককভাবে নির্বাচন করতে হলে কিন্তু ৩০০ আসনে গ্রহণযোগ্য ৩০০ জন প্রার্থী দিতে হবে। কিন্তু এনসিপির নতুন রাজনৈতিক দল তাদের এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি উপজেলায় কার্যালয় হয়নি অথবা নির্বাচন করতে যে সকল নিবন্ধন থেকে শুরু করে অন্যান্য নীতিমালার প্রয়োজন হয় সেগুলোও কিন্তু তারা অর্জন করতে সম্ভব হয়নি। এবং এই সকল জটিলতার কারণে কিন্তু এনসিপি কোনোভাবেই আসন্ন নির্বাচনে তাদের যে অবস্থান তারা বর্তমানে দাঁড় করিয়েছে, সেই অবস্থান নিয়ে জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে অবস্থানে রয়েছে, সেই অবস্থানে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের যে একটি আবেগ আমরা বর্তমানে লক্ষ্য করছি, সব বিষয় মিলিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু মিলিয়ে যে বিষয়টি লক্ষ্য করছি, সেই বিষয়টির ফলশ্রুতিতে কিন্তু এই যে জনগণ রয়েছে, জনগণরা কিন্তু আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের পাল্লায় ভোটাধিকার বেশি পড়বে বা জনগণ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল করার জন্য আওয়ামী লীগকে কিন্তু ভোট দেবে।